তো এবারে আমরা আলোচনা করব যে ম্যাথ প্যাডাগজি। তো ম্যাথ প্যাডাগজির আমরা আপাতত ৫ টা সেট তৈরি করেছি। তো আজকে আমরা সেট 1 আলোচনা করব, তারপর সেট 2, তারপর সেট 3, এই ধরনের বেশ কয়েকটা সেট হবে। তো সেট 1 এ আজকে টোটাল 15 কোয়েশ্চন আছে। প্রশ্নগুলো আমরা দেখে নেই। ঠিক আছে? যদি কোনো প্রশ্নে আপনাদের ডাউট থেকে থাকে তো অবশ্যই আপনারা আমাদের জানাবেন। WhatsApp গ্রুপের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমাকে যে, "স্যার এই প্রশ্নে ডাউট ছিল।" ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝবেন। তারপর ডাউট থাকলে অবশ্যই বলবেন। আমরা পরবর্তী সময়ে লাইভ ক্লাসে সেটা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। ক্লাসগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা একটু ক্লাস দেখে ছেড়ে চলে যান। তারপর কিন্তু রেজাল্ট খারাপ হলে কিন্তু আমরা দায়ী নই। বারবার বলছি ভাই। সুতরাং সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন। অবশ্যই রেজাল্ট ভালো আসতে 100% গ্যারান্টি কনফার্ম সাহায্য করবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? নিচের কোনটি বিবৃতি সত্য নয় বলেছে? দেখুন, নিচের কোন বিবৃতিটা সত্য নয়? ফিগার ক্যান হ্যাভ দ্য সেম পেরিমিটার বাট ডিফারেন্ট এরিয়াস। চিত্রগুলার পরিধি একই কিন্তু ক্ষেত্রফল ভিন্ন হতে পারে। একদম 100% গ্যারান্টি। পরিধি যদি এক হয় তাহলে ক্ষেত্রফল তো ভিন্ন হবে, সেটা তো বায়াত কাকা। যেমন ত্রিভুজের একটা ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফল, আর বর্গের ক্ষেত্রফল, আর কি বলবো, আয়তের ক্ষেত্রফলের ফর্মুলা কি সেম? ফর্মুলা তো সেম না। তার মানে সেটা তো ভিন্ন হবেই মাপ। সুতরাং সেটা তো কারেক্ট। ঠিক আছে? চিত্রগুলির এটা তো সত্য। এখন আমাদের সত্য নয় কোনটা সেটা বের করতে হবে। চিত্রগুলির ক্ষেত্রফল একই কিন্তু পরিধি ভিন্ন হতে পারে। এটাও তো কারেক্ট। ঠিক একইভাবে বিপরীত। ঠিক আছে? তারপর বলেছে মোর দেন ওয়ান ফিগার ক্যান বি দ্য সেম এরিয়া। একাধিক চিত্রের ক্ষেত্রফল একই হতে পারে। ইয়েস, আমরা ত্রিভুজ এবং আয়তাকার একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এবং একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, বাহুগুলো যদি আমরা কম বেশ করে দিই তাহলে কিন্তু ক্ষেত্রফল সেম হতে পারে। এটাও কিন্তু সত্য। কিন্তু যদি আমরা একটি চিত্রের আয়তন তার মাত্রা না জেনে অনুমান করা যায় না। কেন অনুমান করা যায় না? অনুমান করা তো যেতে পারে। যেমন ধরে নিই, আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে, ধরে নেওয়া যাক আমরা বলি অঙ্ক যখন করি সবসময় আমরা কিন্তু অঙ্কগুলা যখন করি তখন আমরা মনে করেই কিন্তু অঙ্কগুলা করি। যেমন ধরি, মনে করি ত্রিভুজের তৃতীয় বাহুর মাপ হচ্ছে x। এই x হচ্ছে যত গন্ডগোলের মূলা। তো ধরে নিই ছেলেটির বয়স হচ্ছে 25 বছর। ধরে নিই এই ত্রিভুজের একটি বাহুর মাপ হচ্ছে 6 সেন্টিমিটার। অথচ এটা 6 না হয়ে 5 ও তো হতে পারে। তো আমরা 6 দিয়ে যখন আনসারগুলো বের করব, আয়তন তো আমরা পাবো। এখানে বলেছে আয়তন বের করা যাবে না। কেন বের করা যাবে না ভাই? যদি আমরা অনুমান করে যদি ধরে নেই, হ্যাঁ, ধরে নিন আমরা একটা এখানে আমরা চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজে আমাদের মাপ দেওয়া নেই। যদি আমরা একটা চতুর্ভুজের একটা বাহুর মাপ যদি আমরা 6 ধরে নেই, তাহলে তার একটা আয়তন তো বের হয়ে যাবে। অনুমান 6 ধরে যদি আমরা করি তাহলে তো আয়তন বেরিয়ে যাবে। আবার যদি অনুমান আমরা 5 ধরে করি তাহলে তো আরেকটা আমাদের আয়তন বেরিয়ে যাবে। তো এখানে বলেছে চিত্রের আয়তন যদি না জানা থাকে তাহলে অনুমান করা যাবে না। আরে ভাই, আমরা অনুমান করলেই না আনসারটা বের করব। তার মানে এটাই তো কারেক্ট আনসার। ক্লিয়ার? খুব ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এবার এখানে দেখি, Mr. Joseph, a teacher of class 5, gave the activity of drawing and shading a circle to represent a fraction, the mode of Brunner learning theory of Mr. Joseph's using here. যে পঞ্চম শ্রেণীর শিক্ষক মিস্টার জোসেফ একটি ভগ্নাংশকে প্রতিনিধিত্ব করার জন্য তিনি একটা বৃত্ত অঙ্কন করলেন এবং তার ছায়া দেওয়ার কার্যকলাপ দিয়েছেন এই ব্রুনারের হিসাবে মিস্টার জোসেফ এখানে ক্লিক করেছিলেন। তো ব্রুনারের তত্ত্ব যদি আমরা একটু বলে যাই, তো ব্রুনারে যেটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন তিনি EIS, এটা মনে রাখবেন। E ফর ইনঅ্যাকটিভ, I ফর আইকনিক, S ফর সিম্বলিক। এটা আপনি মাথায় রাখুন। এখানে অ্যাবস্ট্রাক্ট বলে কিন্তু কোনো কিছু নাই। আমরা অ্যাবস্ট্রাক্টে ডাইরেক্ট আমরা কেটে দিতে পারি। অ্যাবস্ট্রাক্ট বলে এখানে কোনো কিছু না, আমরা ডাইরেক্ট কাটলাম। ব্রুনার যে ৩ টা তত্ত্বর কথা বলেছিলেন বা ব্রুনার যে ৩ টা থিওরির কথা বলেছিলেন বা ৩ টা জিনিসের কথা বলেছিলেন, একটা হচ্ছে ইনঅ্যাকটিভ, একটা হচ্ছে আইকনিক, একটা হচ্ছে সিম্বলিক। যদি সেখানে সিম্বলের কথা বলা হয়, যদি সেখানে কোনো সিম্বলের কথা বলা হয়, কি বলেছে? গেভ দ্য অ্যাক্টিভিটি অফ ড্রয়িং অ্যান্ড শেডিং এ সার্কেল রিপ্রেজেন্ট আ ফ্র্যাকশন। একটি জোসেফ একটি ভগ্নাংশকে বৃত্ত অঙ্কন, শুধুমাত্র বৃত্ত অঙ্কন করার কথা বলেছিলেন। ক্লিয়ার ভাই? যদি তিনি এখানে শুধু বৃত্ত অঙ্কন করার কথা বলেছিলেন, অর্থাৎ বৃত্তটা দেখেই সেখানে আ বৃত্তটা আ বৃত্তটা অঙ্কন করার কথা বলেছিলেন, সুতরাং সেখানে এই বৃত্তটা অঙ্কনের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভিজুয়ালাইজেশন, যে বৃত্তটা দেখে তুমি সেটা অঙ্কন করো। ঠিক আছে? সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে আমাদের কি? আইকনিক, অর্থাৎ দেখে কাজ করা। ক্লিয়ার? দেখে কাজ করা, এটা হচ্ছে কি আইকনিক। যদি এখানে কোনো সিম্বলের কথা বলা হতো তাহলে সেটা হচ্ছে সিম্বলিক। ঠিক আছে?
যদি এখানে কোনো স্পেশাল অ্যাক্টিভিটির কথা বলা হতো তাহলে সেটাই হতো অ্যানঅ্যাক্টিভ। ঠিক আছে না? তারপর দেখি অ্যাকর্ডিং টু এনসিইআরটি, এনসিইআরটির মতে কি বলেছে। অ্যাকর্ডিং টু এনসিইআরটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ লার্নিং আউটকাম অফ ক্লাস 1 স্টুডেন্ট। ক্লাস 1 এর স্টুডেন্টকে আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটির মতে আমরা তাতে কি শেখানোর ফলাফল নয় বলেছে। 50 পর্যন্ত সংখ্যা চিনতে হবে এবং লিখতে হবে। ইয়েস, ক্লাস 1 এর বাচ্চা 50 পর্যন্ত সে চিনতেও পারে, লিখতে পারবে। অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট নাম্বার আপ টু 20 উইদাউট রিগ্রুপিং। ঠিক আছে, তাকে আমরা বলতে পারি যে 20 পর্যন্ত সংখ্যা যোগ এবং গুণ করো। যেমন ধরো 2 আর 5 কত হচ্ছে 7, ঠিক আছে, 13 আর 2 কত হচ্ছে 15। এইভাবে আমরা তাকে করাতে পারি বা শেখাতে পারি। ঠিক আছে, গুণের সাথে যোগের ধারণাটা প্রসারিত করা। এক্সটেন্ড দ্য কনসেপ্ট অফ এডিশন টু মাল্টিপ্লিকেশন। ধরে নেওয়া যাক এখানে 4 দুগুণ 8, এটা হচ্ছে পূরণ। এবারকে আমরা এই সংখ্যাকে আমরা যোগের সঙ্গে যদি কানেক্ট করি, তার মানে এখানে 2 যদি আমরা 4টা প্লাস করি, 2 4টা যদি প্লাস করি তাহলে 8 হয়ে যাবে। অর্থাৎ এই যে পূরণের সঙ্গে যেটা যোগের যেটা সম্পর্ক একটা আছে, সেটা কিন্তু আমরা ক্লাস 1 এর বাচ্চাকে কিন্তু আমরা শেখাতে পারি না, কারণ এই সময় তার যে মেমোরি পাওয়ারে কিন্তু সেটা কানেক্ট করবে না। আরে এখন 4 দুগুণ 8 দেখলাম, এখানে আবার 2 4 বার যোগ করেছে 8 হয়েছে। এই যে কথাগুলো তার মানে মাথা এই বয়সে তার সঙ্গে সেটা খাপ খাবে না। সুতরাং এটা সত্য নয়, ক্লাস 1 এর ক্ষেত্রে আমরা এটা করতে পারি না। নট হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এটা আমরা এই ক্ষেত্রে এখন পর্যন্ত করতে পারি না। 2 অঙ্কের সংখ্যায় একটি অঙ্কের স্থানমান শনাক্ত করতে হবে। প্লেস ভ্যালু ফেস ভ্যালু আমরা দিতে পারি, একক দশক কোনো ব্যাপার নেই। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট আমাদের কি হেল্প করে ইন ডায়াগনোসিং জেনারেল এন্ড স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস এন্ড প্ল্যানিং সাম রিমিডিয়াল টিচিং। ঠিক আছে না? তো মূল্যায়নকারীরা কি সাধারণত এবং নির্দিষ্ট শেখার জন্য অসুবিধা নির্ণয় করে। যে মূল্যায়ন আমরা যারা করি, মূল্যায়ন করার সময় যে সকল অসুবিধা হয়, তো এই অসুবিধাগুলা যেগুলো অসুবিধা আমরা দেখতে পাই, যেমন আমরা যে ডায়াগনোস করি, তো ডায়াগনোস করার পর আমরা যে অসুবিধাগুলি পাই, তো অসুবিধাগুলোর যেটা রিমিডিয়াল মেজার যেটা রয়েছে, ডায়াগনোস করার পরে আমরা একটা সমস্যা পাই, তো তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, রিমিডিয়াল টিচিং করাই। তো রিমিডিয়াল টিচিংটা কে করায়? শিক্ষকে করান না পিতামাতায় করান না শিক্ষা কর্তৃপক্ষ না স্কুল পরিদর্শক? 100% গ্যারান্টি ভাই এখানে টিচার ইজ দ্য রাইট আনসার। কারণ আমরা শিক্ষকরাই কি করে ডায়াগনোস করি, শিক্ষকরাই আমরা কি করে ডায়াগনোস করি এবং শিক্ষকরাই কি করে রিমিডিয়াল টিচিং করে। এখানে সাবমিডিয়াল হয়ে গেছে, সাবমিডিয়াল হবে না, এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। কারেক্ট আনসার কি হবে? শিক্ষক। কারণ শিক্ষকরা আমরাই তো সবকিছু করি। তারপর দেখি আমরা এনএপি থেকে একটা প্রশ্ন এসেছে। কি বলেছে কারেক্ট আনসার? কোয়েশ্চেন নাম্বার 5। According to NEP 2020, motivation and empowerment of teacher is essential to ensure the best possible future for the nation and the child. To realize this vision statement, it is suggested to introduce opportunities like CPD. The full form of CPD. এখানে কোনো কিছু বলা হয়নি, ডাইরেক্ট প্রশ্নে বলা হচ্ছে আপনাকে যে সিপিডির পুরো নাম কি। এখানে বাকি যতগুলা দেওয়া আছে সবগুলা হচ্ছে আপনাকে গুমরাহ করার জন্য, ঘোরানোর জন্য। এখানে আমাকে জানতে হবে সিপিডির ফুল ফর্ম কি, আর কিছু জানার দরকার নাই। তো এটা আপনারা মাথায় চেপে রাখুন। সেন্ট্রাল প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে, নাকি কোর প্রিন্সিপাল ডেভেলপমেন্ট হবে, নাকি কারিকুলার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে, নাকি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে? কারেক্ট আনসার কোনটা হবে? তো সিপিডি এর ফুল ফর্ম কি? সিপিডি, সেটা মনে রাখবেন। কারেক্ট আনসার আপনারা মাথায় চেপে নিন। কারেক্ট আনসার হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার ভাই? সিপিডির পুরো নাম হচ্ছে কি বা পুরো ফর্ম হচ্ছে কি? কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। খুব ভালো করে কিন্তু সেটা মাথায় গুঁজে রাখুন। এবার দেখুন বেন হিলের থিওরি। এটা বেন হিলে হবে, বেন হিট নয় ভাই। অ্যাকর্ডিং টু বেন হিলের থিওরি অফ জিওমেট্রিক্যাল থিঙ্কিং, which of the following statement is true about the concept of basic level of visualization in primary classes children? তোমরা বেন হিলের তত্ত্ব আমরা পড়েছি, আপনারা জানেন। যদি বেন হিলের তত্ত্বের ক্লাস দেওয়া আছে, দেখে না থাকলে দেখে নেবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু আমি দিয়েছি। প্যাডাগজির প্রত্যেকটা টপিকের ক্লাস শেষ। যদি কোনো টপিক পেয়ে না থাকেন তো আমাকে বলবেন, আমি কিন্তু সবটি ক্লাস অ্যাপে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। তো ভিজুয়ালাইজেশন হচ্ছে একদম জিরো লেভেল, একদম প্রথম লেভেল, যেটা জিরো লেভেল, যেখানে ছাত্ররা কি করে কোনো একটা দেখেই কিন্তু তারা সেই জিনিসটা শনাক্ত করে।
যেমন তাকে যদি এই বৃত্তটা দেখানো হয়, সে কিন্তু এটাকে বৃত্ত বলবে না। এটাকে বলবে, "স্যার এটা হচ্ছে আমার মায়ের বানানো রুটি। মায়ে আমাকে এটা রুটি বানাতো।" আপনি যদি তাকে ত্রিভুজ দেখান, সে সেটাকে ত্রিভুজ বলবে না। সে বলবে, "স্যার এটা তো সমোসা বা সিঙ্গাড়া।" ঠিক আছে? আপনি যদি তাকে এটা দেখান, এটা হচ্ছে কি ভাই? একটা আয়ত দেখান। সে বলবে, "না স্যার এটা তো হচ্ছে বিস্কুট। এটা হচ্ছে একটা আয়ত। আমরা জানি এটা হচ্ছে একটা আয়তের একটা ফর্ম।" তো আপনি যদি তাকে এইভাবে দেখান, সে বলবে, "না স্যার এটা তো আয়ত না। এটা হচ্ছে আমার ঘরের দরজা।" ক্লিয়ার স্যার? যদি আপনি এইভাবে দেখান, সে বলবে, "স্যার এটা তো আ সাবানের বাক্স, সাবান কেস। কিন্তু এটা একটা আয়ত।" तो बच्चा ये देखा दिखावट के पहचान पे आधार पर दिखावट के आधार पर যদি আমরা হিন্দিতে বলি, তো এই যে দিখা মাত্র সে চিনবে, এটা হচ্ছে কি ভাই? 0 লেভেল এবং এটাকে বলে ভিজুয়ালাইজেশন। তো এই যে দেখে চিনবে, ওই যে দেখে চিনার সঙ্গে যে কানেকশন, এখানে অ্যাকর্ডিং টু নিচের কোন অপশনের সঙ্গে খাটছে এটা দেখব। চিলড্রেন আর এবল টু আইডেন্টিফাই জিওমেট্রিক্যাল ফিগার অন দ্য বেসিস অফ দেয়ার প্রপার্টিস, না, প্রপার্টিস দিয়ে সে চিনবে পরবর্তী সময়ে। At this stage, geometrical thinking is related to deduction of theorem, না, এটা একদম লাস্ট স্টেজে চলে গেছে। Children are able to identify geometrical figure on the basis of their form appearance. Yes, appearance মানে অস্তিত্ব, দেখা মাত্র। ঠিক আছে? শিশুরা তাদের আকৃতি এবং চেহারার উপর ভিত্তি করে জ্যামিতি চিত্র করে, চেহারার উপর ভিত্তি করে মানে দেখেই। ঠিক আছে? এই দেখুন এখানে একটা জিনিস বলবেন চেহারা। তো চেহারার উপর ভিত্তি করে মানে দেখেই সে জিনিসটা বুঝতে পারছে। তো তার মানে এখানে ভিজুয়ালাইজেশন মানে দেখেই বোঝা, আর এখানে চেহারার উপর ভিত্তি করে মানে চেহারা দেখেই শনাক্ত করা। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই? তো বেন হিলের তত্ত্বটা ভালো করে দেখে নেবেন। এই তত্ত্ব থেকে একটা প্রশ্ন আপনার পরীক্ষায় আসতেই হবে। টু এক্সপ্লেইন টু প্রাইমারি লেভেল স্টুডেন্টস এ রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দেন দ্য ডিভাইজার। হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম অর মেথড ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। প্রাথমিক স্তরে যদি আমরা শিক্ষার্থীদের বোঝাতে চাই যে একটা ভাগশেষ সর্বদা ভাজকের চাইতে কম হয়, তো কোন পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বা সবচেয়ে উপযুক্ত হবে? যদি আমি তাকে বুঝাই যে শেষফল মানে ভাগশেষ, ভাগশেষটা সবসময় ভাজকের চাইতে কম হয়। আপনারা জানেন তো? ধরে নিন ১০, ১০কে যদি আমি ২ দিয়ে ১০কে আমি কি করলাম? ৩ দিয়ে ভাগ করলাম। তো ৩ গুণে ৯ আর এখানে হচ্ছে ১। তো এটাকে বলা হচ্ছে ভাজক। এই যে ৩ দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে কি আমার ভাজক। আর এই যে শেষের একটা হচ্ছে কি শেষফল। তো সবসময় কিন্তু এই ভাজক থেকে শেষফলটা ছোট হবে। তো এই জিনিসটা আমি তাকে বুঝাবো। কি করে বুঝাবো? Use manipulative materials like popples, bubbles, tokens, etc. as dependent and divide them into equal group and different ways. Let the students establish and desired relationship. Question number 7. Give only two-digit division problem based on getting different remainder. Now solve one or two division problem on the blackboard. And দেখুন ব্ল্যাকবোর্ড বা চিত্রফলক যখনই আসবে তখন আপনি সেটাকে কি করবেন? সেটা আপনি কেটে দিন। ঠিক আছে? এখানে বলেছে কেবল বা অনলি, এটা কিন্তু কারেক্ট আনসার আপনার কখনো হবে না। এটা কাটুন। ইউজ মাল্টিপ্লিকেশন এন্ড এডিশন টু প্রুভ রিলেশনশিপ, এটাও আমি কাটলাম। যখন আমরা বাস্তব চিত্র, কোয়েশ্চেন নাম্বার 7 কে বলেছি দেখুন, যখন আমরা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স এর সঙ্গে যুক্ত করে যখন তাকে শেখাবো, এখানে তাকে যখন ম্যাটেরিয়ালস গুলা বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন নুড়ি বলুন, বালি বলুন, টোকেন বলুন, এগুলা দিয়ে যখন মানে বাস্তব জিনিস দিয়ে যখন তাকে আমি শেখানোর চেষ্টা করব, তখন সে খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে। অর্থাৎ রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স বা অথেন্টিক ম্যাটেরিয়াল যাকে বলা হয় বা টিএলএম সহযোগে যদি আমি তাকে বুঝাই, তখন সে জিনিসটা খুব ভালো করে শিখতে পারবে। এবার এই প্রশ্নটা দেখুন বাই হাত কা খেল। এটা কিন্তু এত মজার প্রশ্ন বা এত ইন্টারেস্টিং প্রশ্ন, এটা দেখা মাত্র কিন্তু কারেক্ট আনসার হয়ে যাওয়া চাই। বহুত বড়িয়া কোয়েশ্চন, বহুত মজার কোয়েশ্চন। এখানে দেখুন বলেছে 1 ইকুয়াল টু 1। আচ্ছা, 3 প্লাস 8 3 প্লাস 5 ইকুয়াল টু 8, 7 প্লাস 9 প্লাস 11 ইকুয়াল টু 27, 13 plus 15 plus 17 plus 19 equal to 64. Which number will be on the right side on the next row? তার মানে এখানে এই যে ইকুয়াল টুর পরে এখানে কোন সংখ্যাটা আসবে এটা আমার বসতে হবে। এই আগেরগুলো আমাদের দরকার নেই। এই এখানে ইকুয়াল টুর পরে 1 আছে, এখানে 8 আছে, এখানে 27 আছে, এখানে 64 আছে। তো এখানে ইকুয়াল টুর পরে এই জায়গাতে কোন সংখ্যা আসবে সেটা আমাদের বুঝতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন তো কারেক্ট আনসার কি হতে পারে? একটু চেষ্টা করুন। এখানে একটা জিনিস একটু লক্ষ্য করুন। এখানে 1 মানে কি স্যার? 1 কিউব আমি বলতে পারি। 8 মানে কি স্যার? 2 কিউব। 2 কিউব মানে কিরকম?
2 পূরণ 2 পূরণ 2 অর্থাৎ 2 যদি আমি 3টা পূরণ করি তাহলে কত হবে? 2 দুগুণ 4 আর 4 দুগুণ কত দাঁড়ালো? 8। এবার 27 কে আমি 3 কিউব দিতে পারি? হ্যাঁ, দিতে পারি। কেন পারব না? এই দেখুন 3 পূরণ 3 পূরণ 3 যদি দেই তাহলে 3 3 গুণে 9 আর 3 নং কত হয়ে গেল ভাই? 27। ঠিক একইভাবে 4 কিউবে কত হয়ে গেল? 64। একটু দেখুন তো একটা মজার জিনিস দেখুন 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব। তার মানে পরের সংখ্যাটা কত হওয়া চাই? 5 কিউব। তো 5 কিউব যদি আমরা করি তাহলে 5 কয়টা পূরণ করতে হবে? 5 পূরণ 5 পূরণ 5। তো 5 5 এ 25 আর 5 25 এ 125 ইস দ্য রাইট আনসার। 125 ইস দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। আশা করি ক্লিয়ার। এত ইজি প্রশ্ন। তো এই প্রশ্নটা যদি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকে এই প্রশ্নটা একদম দেখা মাত্র আপনারা কারেক্ট করতে পারবেন। বহুত মজার কোয়েশ্চন। আইডেন্টিফাই দ্য ফিগারস হ্যাভিং দ্য ফলোইং প্রপার্টিস। এর 4টা বাহু আছে। 4টা বাহু আছে। আচ্ছা 4টা বাহু আছে। 4টা বাহু আছে। 4টা বাহু। ঠিক আছে 4টা বাহু। আচ্ছা শুদ্ধ 4টা বাহু। ইট ইজ এ ক্লোজ ফিগার। এটা একটা বদ্ধ চিত্র। মানে দেখো চারদিকে বন্ধ আছে। বন্ধ আছে? এটা ঠিক আছে মানলাম। এর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এর বিপরীত বাহুগুলা সমান। এইটার বাহু আর এই বাহু এবং এই বাহু এই বাহু বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল মানলাম। এর সমস্ত কোণ 90 ডিগ্রি। আচ্ছা এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা এটা শুধুমাত্র আয়তক্ষেত্র, শুধুমাত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র এখানে রম্বাস তো হচ্ছে না। রম্বাস তো এখানে হচ্ছে না। কিন্তু এটা এই দেখুন এই যে আমরা একটা জিনিস লক্ষ্য করুন এখানে আমরা একটা আয়ত অঙ্কন করি, আয়ত। আর এটাকে আমরা একটা বর্গ অঙ্কন করলাম। ক্লিয়ার? এবার আমরা একটু মিলাই। 4টা বাহু আছে। এটারও 4টা বাহু, এটারও 4টা বাহু। ক্লিয়ার? এটা কিন্তু একটা আয়ত। আমি নাম দিলাম এটা কি? এটা একটা আয়ত এবং এটা একটা বর্গ। নাম দিলাম না অরিজিনালি এটা। ক্লিয়ার? এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে আয়ত। এটা 4টা বাহু আছে ভাই। এটারও 4টা বাহু, এটারও 4টা বাহু। এটা একটা বদ্ধ চিত্র মানে চারিদিকে বন্ধ। এটাও চারিদিকে বন্ধ। বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এই যে এই বাহু সমান। এই বাহু সমান। আবার এইদিকে এই বাহু সমান, এই বাহু সমান। কোন ঝামেলা নাই। এর সমস্ত কোণ 90 ডিগ্রি। এই দেখুন এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এই এই যে বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে এটা আয়ত হতে পারে আবার বর্গ হতে পারে। দুটোটা কিন্তু সেম। আয়ত অথবা বর্গ যেকোনো একটা হতে পারে। তার মানে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বঢ়িয়া কোয়েশ্চন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়। বি কেয়ারফুল। কোয়েশ্চন নাম্বার 10 both শানদার কোয়েশ্চন, দান্দার কোয়েশ্চন। The number of degrees in 4 and 2/3 right angle is how much more than 395? এই ধরনের অঙ্ক যখনই আসবে, ম্যাথ যখনই আসবে তখন আমরা তাড়াতাড়ি করে নেব। 4 and 2/3 আচ্ছা 4 and 2/3 মানে 4 and 2/3 মানে এই দেখুন স্যার 2/3 ক্লিয়ার? তো যখনই 2/3 আসবে মানে কি? এই যে ভগ্নাংশে যখন আসবে এই সমস্ত যখন থাকবে, আচ্ছা এটা ইনটু থাকছে না। এইভাবে আমরা দিই। হুম। 4 and 2/3 মানে এইভাবে। যখনই এইভাবে থাকবে তো তার মানে কি? তার মানে এটা হচ্ছে আমাদের দুশমন। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই ধরনের যখনই থাকবে তখন সেটাকে আমাদের দুশমন। এটাকে আমাদের খতম করতে হবে। যখনই আমরা এটাকে খতম করব, কি করব? এই ২ টাকে নিচেরটা তো নিচে থাকলো। 3 তো নিচে থাকলো। পূরণ করব ৩ ৪ গুণে ১২ আর এই ২ প্লাস করব কি হচ্ছে 14। তো 14/3 কি বলেছে? রাইট অ্যাঙ্গল অফ রাইট অ্যাঙ্গল। তো রাইট অ্যাঙ্গল মানে সমকোণ। এক সমকোণ মানে কত? ৯০ ডিগ্রি। এবার এটাকে সলভ করুন। ৩ ত্রিশে ৯০, ৩ ১৪ কত ভাই? ৩ ১৪ ৪২ মানে ১৪ এবং ৩০ যদি পূরণ করি তাহলে ৩ ১৪ ৪২ ৪২০। এবার বলেছে হাউ মাচ মোর দ্যান ৩৯৫? ৩৯৫ এর চেয়ে কত বেশি? তার মানে এখান থেকে ৩৯৫ মাইনাস করে দিলে কত দাঁড়াবে? 25 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। দেখুন বায়াত কাকেল কত সহজ হয়ে গেল। ক্লিয়ার ভাই? দেখা মাত্র কারেক্ট আনসার বঢ়িয়া। তারপর এবার এনসিএফ থেকে একটা প্রশ্ন। অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ২০০৫, one of the major systematic problems in the teaching things of mathematics is compartmentalization অর্থাৎ বিভাগীয়করণ। একটা সমস্যা হচ্ছে বিভাগীয়করণ। হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস? এখানে কোনটা আমাদের ইন্ডিকেট করছে? কোয়েশ্চন নাম্বার 11। There is systematic division of
স্টুডেন্টস অফ দ্য সেম ক্লাস ইন্টু ডিফারেন্ট সেকশন বেসড অন দেয়ার এবিলিটিস অ্যাপটিটিউড। আচ্ছা, আমরা শিক্ষার্থীদের কিন্তু একই ক্লাসে যদি থাকে তাহলে আমরা কি করতে পারি না, তার যোগ্যতার ভিত্তিতে তাকে দল ভাগ করতে পারি না। যেমন ভালো ছাত্র দিয়ে একটা দল করলাম, আবার যারা খারাপ একটু কচিকাঁচা তাদেরকে দিয়ে আরেক দল, এই ধরনের কিন্তু আমরা করি না। আমরা সবাইকে ইকুয়ালি ভাবি। তার মানে এটা কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? স্কুল ব্যবস্থার জন্য বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়মিত নিয়োগ। ২০০৫-এ আমরা এখানে গণিত শিক্ষাদান করতে যাচ্ছি, আমরা শিক্ষক নিয়োগ আমরা কি করে করব? এটা ক্যান্সেল। স্কুল কলেজে গণিত পাঠ্যক্রমে নিয়মিত বিভাজন রয়েছে। এটাতে সবচেয়ে বেস্ট কারেক্ট আনসার হচ্ছে দেয়ার ইজ এ ভেরি লিটল সিস্টেমেটিক ইন্টারাকশন বিটুইন প্রাইমারি স্কুল এন্ড হাই স্কুল ম্যাথমেটিক্স টিচার। এখানে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ গণিত বিদ্যালয়ের গণিত শিক্ষকদের মধ্যে খুব কম পদ্ধতিগত মিথস্ক্রিয়া রয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে কম্পারেটিভ, অর্থাৎ হাই স্কুলের শিক্ষকের যেভাবে তারা গণিত শেখান এবং প্রাথমিক শিক্ষকরা যেভাবে গণিত শেখান, তো তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া রয়েছে, যে সিস্টেম রয়েছে, তার পদ্ধতিগতর মধ্যে অনেক কিছু খুব কম একটা পরিবর্তন রয়েছে। এবার কোয়েশ্চন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর স্ট্যান্ডার্ডাইজড টেস্ট? আমি আগেই বলেছিলাম যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বা মানসম্মত পরীক্ষা যদি হয় তাহলে সেটা নেগেটিভ ওয়ার্ড। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যখনই হবে তখন সেটা হবে নেগেটিভ ওয়ার্ড। যদি অপশনে থাকতো তাহলে তো আমি কেটে দিতাম এক্ষুনি, কোনো বেজাল নাই। কিন্তু স্যার এবার তো প্রশ্নই দিয়ে দিয়েছে, এবার তো সমস্যা হয়েছে। ক্লিয়ার না? তো স্ট্যান্ডার্ড টেস্ট যখন হয় তখন শিক্ষার্থীর যে সামগ্রিক বিকাশ, অ্যাজ এ হোল রাউন্ড ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটা হয়, এটা কিন্তু সম্ভব হয় না। কারণ আমি একটা স্ট্যান্ডার্ড লেভেলে করে দিলাম, এক লেভেলে সবাইকে প্রশ্ন দিলাম। যেমন আমি জানি যে আমার ক্লাসে কিছুটা কমজোরি বাচ্চা আছে, ঠিক আছে? কিছুটা আমার 20% আইকিউর বাচ্চা আছে, কিছুটা 50% আইকিউর বাচ্চা আছে, কিছুটা 90% আইকিউর বাচ্চা আছে। তো এবার সবাইকে যদি আমি সমান কমন যদি স্ট্যান্ডার্ডাইজ যদি করে দেই, তাহলে যারা আমাদের কম আইকিউর বাচ্চা আছে তারা তো পারবে না। তো তাদের সেই হোলিস্টিক ডেভেলপমেন্ট থেকে হবে? তাদের তো হবে না। তো তার মানে কারেক্ট আনসার হচ্ছে দে ডু নট প্রোভাইড এ হোলিস্টিক পিকচার অফ চিলড্রেন্স এবিলিটি। এগুলি তাদের শিশুদের একটি সামগ্রিক চিত্র প্রদান করবে না। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার কোয়েশ্চন নাম্বার 13 আমাদের সম্মুখে। এ চাইল্ড সলভ এডিশন এন্ড সাবট্রাকশন প্রবলেম ইন দ্য ফলোইং ম্যানার। একটি শিশু নিম্নলিখিত পদ্ধতিতে যোগ এবং বিয়োগের সমস্যা সমাধান করছে। এবার দেখুন 6 থেকে 3 গেলে সে 4 লিখছে, যে 6 - 3 = 4। আবার 6 আর 4 এ 10 যোগ করছে, 7 আর 2 এ 9। আবার 9 থেকে 7 গেলে 3। অর্থাৎ এখানে একটা জিনিস দেখুন, সে যোগ যে 2টা করেছে, এই যে এই 2টা প্লাস করেছে এডিশন, তার মানে এই 2টা তার কারেক্ট, এগুলা শুদ্ধ করেছে। কিন্তু এই যে মাইনাস যেগুলা করেছে, অর্থাৎ বিয়োগ অঙ্ক যেগুলা করেছে, এগুলো ভুল করেছে, এগুলো তার শুদ্ধ হয়নি। তো ইন দ্য অ্যাবভ সিচুয়েশন, এই সিচুয়েশনে দ্য চাইল্ড ইজ অ্যাপ্লাইং হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইনকারেক্টলি। উপরোক্ত পরিস্থিতিতে শিশুটি নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি ভুলভাবে প্রয়োগ করেছে? প্লেস ভ্যালু। আচ্ছা, এখানে প্লেস ভ্যালুর কোনো কথা আছে না স্যার? প্রপোর্শনে সমানুপাত অনুপাত নাই। নাম্বার এন্ড সেন্স অফ নাম্বার, সে যদি নাম্বার নাই চিনতো তাহলে 2টা কি করে কারেক্ট করলো? 6 আর 4 এ 10 এটা শুদ্ধ করেছে, 7 আর 2 এ 9 এটা তো শুদ্ধ। যদি সে নাম্বার নাই বা চিনতো বা সেন্স অফ নাম্বার যদি না থাকতো, সংখ্যার অর্থ যদি সে না জানতো, তাহলে সেই 2টা প্লাস করে কি করে? একটা জিনিস এখানে একটু মাথায় রাখুন, একটু ভালো করে বুঝুন। সে কি করছে, এই যে 2টা প্লাস, সেগুলা কি করছে খুব ভালো করে বুঝতে পারলো। সে কিন্তু শুদ্ধ করেছে, তার মানে সে যাচ্ছে, যাওয়াটা তার ঠিক আছে, কিন্তু ব্যাক গিয়ার। আমরা যখন মাইনাস করি তখন আমরা কি করি? ব্যাকে আসি। মাইনাস করা মানে কি? পিছনে আসা। মাইনাস করা মানে পিছনে আসা বা ব্যাকে আসা। তো তার মাইনাস করা সে কিন্তু পারছে না, তার এক্ষেত্রে ভুল। তো তার মানে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা তার দ্বারা হচ্ছে না। কারণ এটাই হবে কারেক্ট আনসার, পশ্চাৎগামী গণনা বা ব্যাকওয়ার্ড কাউন্ট, অর্থাৎ মাইনাস করা সে পারছে না। এখানে মাইনাস যে 2টা করেছিল 2টাই কিন্তু মাইনাস ভুল। তার মানে যে ব্যাকওয়ার্ড মানে ব্যাকের যে আওয়াটা, ব্যাক গিয়ার লাগানোটা তার দ্বারা হয় না। গিয়ারে সে তো গাড়ি চালাচ্ছে, প্লাস তো সে ঠিকই তো করেছে, 6 আর 4 এ যোগ করেছি, ঠিক আছে। এবার 9 থেকে যদি 7 আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে? এবার ব্যাকে চলে আসবো। তো ব্যাকটা তার দ্বারা হচ্ছে না, তার মানে ব্যাকওয়ার্ড কাউন্টিং ইজ দ্য রাইট আনসার। ক্লাসের শেষে চলে আসলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট রিলেভেন্ট টু অ্যাসেসমেন্ট ইন ম্যাথমেটিক্স? যে গণিতের ক্ষেত্রে যেটা গণিতের যেটা অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টের সবচেয়ে লিস্ট রিলেভেন্ট কোনটি? হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট রিলেভেন্ট টু
টু অ্যাসেসমেন্ট ইন ম্যাথমেটিক্স। গণিত মূল্যায়নের সঙ্গে সবচেয়ে কম প্রাসঙ্গিক কোনটা? কি হতে পারে কারেক্ট আনসার হয়? 14, একটু ভাবুন তো। ফিডব্যাক প্রদান, প্রোভাইড ফিডব্যাক, বঢ়িয়া, এটা করতে হবে, এটা তো বেশি প্রাসঙ্গিক ভাই। বোধগম্যতা মূল্যায়নের চেয়ে উন্মুক্ত প্রশ্ন মানে ওপেন এন্ডেড কোয়েশ্চন, বহুত বড়িয়া ভাই, ওপেন এন্ডেড কোয়েশ্চন আমাদের করতে হবে। মেজার হোয়াট ইজ ইম্পর্টেন্ট, নট হোয়াট টু ইজি টু মেজার, মেজারমেন্ট আমাদের করতে হবে। এই 3টে কারেক্ট, কারণ এটা হচ্ছে কম প্রাসঙ্গিক। কেননা গাণিতিক দক্ষতার বিচ্ছিন্ন উপাদানগুলির পরীক্ষা করুন, এর গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দিকগুলি হচ্ছে, আরে ভাই সবগুলোই তো করতে হবে, মূল্যবান দিকগুলো ছেড়ে আমরা শুধু তার গাণিতিক দক্ষতা করে তার হোলিস্টিক ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট কি করে হবে? এখানে বলেছে যে তার শুধু গাণিতিক যে দক্ষতাগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রফিসিয়েন্সি, এইগুলাকে টেস্ট করুন, কিন্তু ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল যেগুলো অ্যাসপেক্ট আছে এগুলোকে বাদ দিন। আরে ভাই কেন ছাড়বো, সবগুলোই তো করতে হবে। তার মানে এটা হচ্ছে কম প্রাসঙ্গিক, তো যেটা কম প্রাসঙ্গিক এটা কারেক্ট আনসার। তো এইভাবে করা যাবে না, আমরা হোলিস্টিক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। তার মানে 14 এর 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, আজকের সর্বশেষ প্রশ্ন। At the primary level, the mathematics textbook must necessarily provide the following opportunities. একটা ভালো গণিত পাঠ্য বইয়ে মানে কোন জিনিসটা থাকা চাই? ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ সেভারাল কমপ্লেক্স কনসেপ্ট ইন ওয়ান কোয়েশ্চন। একটা কোয়েশ্চনে জটিল ধারণা থাকবে। যদি জটিল ধারণা থাকে ছাত্ররা বুঝবে কি করে? একটা বইতে যদি জটিলভাবে বুঝানো দেওয়া হয় তাহলে ছাত্ররা ভালো করে বুঝতে পারবে না। তার মানে এটা ক্যান্সেল। অনুশীলনের জন্য অধিক প্রশ্ন, প্র্যাকটিসের জন্য অনেক প্রশ্ন, সেটা আমরা দিতে পারি না। প্র্যাকটিসিং ফর্মাল অ্যালগরিদম, আবার প্র্যাকটিস অনুশীলন, সেটা কাটলাম না। সবসময় মনে রাখবেন কনসেপ্ট ভালো করে থাকতে হবে, প্রোভাইডিং কনসেপচুয়াল প্রবলেমিং ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিতে প্রাসঙ্গিক সমস্যা প্রদান করতে হবে, অর্থাৎ গণিতের যেগুলো কনসেপ্ট আছে কনসেপ্টটা যেন খুব ভালো করে সুন্দরভাবে ইজিলি যাতে দেওয়া হয়, যাতে সবাই যাতে এই যে কনসেপ্টটা যাতে খুব ভালো করে যে কোনো জন বুঝতে পারে। ক্লিয়ার ভাই? তো এই ছিল আজকের আমাদের ক্লাস। পরবর্তী সময়ে আমরা এই ধরনের আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তাছাড়া যদি কোনো ম্যাথসের কোনো টপিক যদি আপনাদের বাকি থাকে, যদি আপনারা পাননি, কিংবা প্যাডাগজির যদি কোনো কনসেপ্টের ক্লাস যদি আপনারা না পেয়ে থাকেন, অবশ্যই আমাদের জানাবেন, আমরা খুব শিগগিরই সেগুলো দিয়ে দেবো। আশা করি সবগুলা দিয়ে দিয়েছি। তারপরেও যদি একটা বা দুইটা আপনারা পাননি তো খুব তাড়াতাড়ি আপনারা একটু বলবেন আমাদের, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিয়ে দেবো, এবং বিগত বছরের প্রশ্নও আমরা খুব শিগগিরই আমরা ডিসকাশন শুরু করে দেব। ঠিক আছে? ধন্যবাদ। জয় হিন্দ।